নিউজ এট দ্য রেট দিস উইকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও নিউজ এট দ্য রেট দিস উইকে যে খবরটি সবার আগে আসছে সেই খবরটি হচ্ছে আরজিকর কাণ্ড। আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তাররা আবার কর্মবিরতির ডাক দিয়েছিলেন। তাদের সেই কর্মবিরতি অবশ্য শেষ পর্যন্ত উঠে গেছে। তারা 10 ঘন্টা ধরে বৈঠক করে এই কর্মবিরতি ওঠার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরণ অনশনে তারা বসবেন এমন একটা কথা কিন্তু শোনা যাচ্ছে। ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানের থেকে এই কথাই ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা। তারা বলেছেন রাজ্য সরকার তাদের কথা রাখেনি, সেই কারণে তারা তাদের প্রতীকী আন্দোলন চালিয়ে যাবে। উল্লেখযোগ্য, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে ঘিরে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে। সিনিয়র ডাক্তারদের কেউ কেউ বলছেন জুনিয়র ডাক্তারদের অধিকার নেই 10 কোটি মানুষকে পরিষেবা না দেওয়ার, এবং তারা নিজেদের স্বার্থেই আন্দোলন করছেন বলে অভিযোগ উঠেছে। অভয়া যে বা তিলোত্তমা যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড, তার থেকে ডিভিয়েট করে গেছে বিষয়টি বলে তাদের ধারণা। কিছু সিনিয়র ডাক্তারের এই ধারণা হলেও কিছু সিনিয়র ডাক্তার আবার আছেন যারা জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই ছিল আরজিকর কাণ্ডের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করতে গিয়ে আরজিকর কাণ্ড নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন কিছু কিছু ঘটনা ঘটে যায় যাতে কোনো হাত থাকে না, এবং সেই ঘটনা ঘটে যাওয়ার ফলে দেখা যায় যে এই ঘটনাগুলি বড় আকার ধারণ করে। তিনি আরজিকর কাণ্ডের নাম বলেননি, কিন্তু আরজিকর কাণ্ড যে তার নিশানায় ছিল তা বলে দেবার অপেক্ষা রাখে না। এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো চাপানোতরের সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেছেন কিছু কিছু ঘটনা ঘটে যায়, সেই নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গেছে। তৃতীয় যে ঘটনাটি যাব সেটি হচ্ছে বাঁশদ্রোণী এলাকার ঘটনা। বাঁশদ্রোণীতে পে লোডারের ধক্কায় সৌম্যশীল নামে এক ক্লাস 9-এর ছাত্রের মৃত্যু হয়। সৌম্যশীলকে গাছের সঙ্গে পিষে মেরে ফেলে সেই পে লোডারটি, এবং তারপরে বিক্ষোভ শুরু হয়। বিজেপি সেই বিক্ষোভে রীতিমতো ফেটে পড়ে এবং বাঁশদ্রোণী থানায় তারা বিক্ষোভ দেখান। সেই সময় রূপা গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সাংসদ এবং মহাভারতের দ্রৌপদী, তিনি গ্রেফতার হন পুলিশের হাতে। তার পরদিনই অবশ্য পুলিশের হাত থেকে তিনি রেহাই পেয়ে যান। সৌম্যশীল ক্লাস 9-এর একটি ছেলে, সে তার গৃহশিক্ষক সন্তোষ রায়ের কাছে পড়তে যাচ্ছিল। সেই সময় পে লোডারটি তাকে ধাক্কা মারে। অভিযোগ যে পে লোডারের যে চালক ছিলেন তিনি নাকি মদ্যপ অবস্থায় ছিলেন, এই অভিযোগটি উঠেছে, এবং এই অভিযোগটি ওঠার ফলে মোটামুটিভাবে এই পে লোডারের মালিককে এবং চালককে গ্রেফতার করা হয়েছে। চালকের নাম অবশ্যই শম্ভু। পুজোর ঢল নেমেছে কলকাতা জুড়ে পুজো চলেছে। পুজো এতই এখন আকস্মিকভাবে চলেছে যে পুজো নিয়ে রীতিমতো মানুষজন তারা রাস্তায় নেমে পড়েছেন। একটা আকস্মিকতা ছিল যে দুর্গাপুজো না প্রতিবাদ, কোনটা সফল হবে। দেখা যাচ্ছে যে দুর্গাপুজোর দিকে মানুষের ঢল নেমেছে, কলকাতা জনঅরণ্যে মুখরিত হয়ে উঠেছে, এবং এই পুজোকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন পড়ে গেছে গোটা কলকাতা জুড়ে, এবং বঙ্গে পুজোর আবহাওয়া, বঙ্গে খুশি খুশি ভাব। অর্থাৎ দেখা যাচ্ছে তিলোত্তমা আবহাওয়া যে নামে ডাকি না কেন, সেই ঘটনাটি কিছুটা ফিজলড আউট হয়ে গেছে। মানুষ উৎসবে মেতেছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের ডাক দেওয়ায় কিঞ্চিত সমালোচনা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে পড়েছে। কিন্তু বৃষ্টি হবে এমন একটা খবরে অশনি সংকেত দেখছে মানুষ। পুজোর 4 দিন বৃষ্টি হতে পারে এমন একটা খবরে রীতিমতো চিন্তিত মানুষ। হাওয়া অফিস এই খবর দিচ্ছে, এবং তারা জানিয়েছে যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আরেকটি উল্লেখযোগ্য খবর হলো জাগো বাংলার উদ্বোধন অনুষ্ঠান। জাগো বাংলা উৎসব পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান গেয়েছেন। তিনি গান গেয়েছেন এবং তার সঙ্গে গান গেয়েছেন বিশিষ্ট শিল্পীরা। তাদের মধ্যে ছিলেন নচিকেতা চক্রবর্তী, ছিলেন ইন্দ্রনীল সেন, এবং ছিলেন শ্রীদাদা বন্দ্যোপাধ্যায়। তারাও গান গেয়েছেন। সবকিছু মিলে জাগো বাংলার উদ্বোধন অনুষ্ঠান রীতিমতো জমজমাট হয়। মুখ্যমন্ত্রীর গানটিকে কেন্দ্র করে, মুখ্যমন্ত্রী যদিও গান গাইতে চাননি, তিনি বলেছিলেন গলা খারাপ আছে, তা সত্ত্বেও উদ্যোক্তাদের পেরাপেতে তিনি গানটি গাইতে বাধ্য হন, এবং তিনি গান আড়ালে আবডালে অঞ্জলি লহমন, অঞ্জলি বলে একটি অ্যালবাম সেদিন মুখ্যমন্ত্রীর লেখা গান এবং সুরে উদ্বোধন হয়েছে, যেখানে বিশিষ্ট শিল্পীরা লিখেছেন।
রাজ্যের বন্যার জন্য 468 কোটি টাকা অনুদান দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় একটি দলও আসছে রাজ্যের বন্যা পরিস্থিতি দেখার জন্য। রাজ্যের বন্যা পরিস্থিতির কিঞ্চিত উন্নতি হয়েছে। নতুন করে বৃষ্টির ফলে নতুন করে বন্যা প্লাবিত অঞ্চল সৃষ্টি হতে পারে এমনটাই অনুমান করা হচ্ছে, এবং সেই অনুমানের ফলে রীতিমতো তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। যেসব জায়গার নিচু এলাকা, সেই জায়গা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে পুজোর মধ্যে বৃষ্টি হলে নতুন করে বন্যা দেখা দিতে পারে। অন্যদিকে বস্তারে 30 জন মাওবাদীকে খতম করেছে কেন্দ্রীয় রিজার্ভ বাহিনী। তাদের সঙ্গে বস্তারে এনকাউন্টার হয়েছিল মাওবাদীদের, সেই এনকাউন্টারে 30 জনের মৃত্যু হয়েছে এমন একটি খবর পাওয়া গেছে। এরপরে যে খবরটির দিকে যাব সেই খবরটি হচ্ছে 5 বছর পরে ইরানে প্রকাশ্যে এলেন ধর্মগুরু আয়াতুল্লাহ খোমেনি। তিনি প্রকাশ্যে এসে লেবানন এবং প্যালেস্তাইনের যোদ্ধাদের পাশে দাঁড়াবার ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছেন ইসরায়েলকে খতম করাটাই তার লক্ষ্য। আয়াতুল্লাহ খোমেনি দীর্ঘদিন বাদে আবার জনসমক্ষে দেখা দিলেন। 5 বছর আগে তিনি শেষবার জনসমক্ষে এসেছিলেন, আবার তিনি জনসমক্ষে এসে এই দাবি জানিয়েছেন। এছাড়া যে খবরটির দিকে যাব সেটি হচ্ছে আজকে শনিবার হরিয়ানাতে সারাদিন ধরে ভোট হচ্ছে। বিজেপি হরিয়ানা রাজ্যে বিধানসভা 3 বার অর্থাৎ হ্যাট্রিক করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, এবং কংগ্রেস তারা আবার ফিরে আসার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে। দুয়ের লড়াই কংগ্রেস এবং বিজেপির লড়াইকে কেন্দ্র করে হরিয়ানার নির্বাচন শনিবার কিন্তু রীতিমতো জমে উঠেছে। পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে গতকাল একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হলো ইসলামাবাদে। ইসলামাবাদের এই পদযাত্রাকে কেন্দ্র করে শাসক শ্রেণী রীতিমতো চিন্তিত হয়েছিলেন। সে কারণে তারা মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেন। ইসলামাবাদ বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে। এদিকে বাংলাদেশে দুর্গাপুজোকে কেন্দ্র করে রীতিমতো একটা আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুরা যারা দুর্গাপুজো করে থাকেন, বিশেষ করে হিন্দুরা, আপনারা বলতে পারেন বাঙালিরাও, তাদের দুর্গাপুজোতে নতুন করে কোনো অনুমোদন দেওয়া হচ্ছে না। যে সমস্ত পুরনো দুর্গাপুজোগুলো রয়েছে সেই দুর্গাপুজোকে নিয়ন্ত্রণের নিগড়ে বেঁধে ফেলা হচ্ছে। মোহাম্মদ ইউনূস সরকার এই বিষয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন এবং তাদের বক্তব্য যে পুজোর সময় যাতে বড় রকমের সাম্প্রদায়িক কোনো দাঙ্গা না হয় তাই রোধ করতেই তারা এই ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে সংখ্যালঘুরা বিপন্ন বলে দাবি করছে সংখ্যালঘু ইউনিয়নগুলি। এদিকে এই সপ্তাহে আরেকটি ঘটনা ঘটেছে। গোবিন্দা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কলকাতা আসার জন্য তৈরি হচ্ছিলেন গোবিন্দা, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা। গোবিন্দা তৈরি হচ্ছেন কলকাতা আসার জন্য, সেই সময় তার নিজের বন্দুক থেকে গুলি ছিটকে তার পায়ে লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয় আশঙ্কাজনক অবস্থায়। তবে এখন তিনি বিপদমুক্ত, বাড়ি ফিরে এসেছেন এবং তার স্ত্রী সুনিতা জানিয়েছেন যে তিনি এখন মোটামুটিভাবে সম্পূর্ণ বিপদমুক্ত এবং সেই কারণে তিনি মানুষজনের সঙ্গে দেখাও করছেন। তাকে হাসপাতালে দেখা করতে গিয়ে শিল্পা শেঠি রীতিমতো বিপজ্জনক অবস্থায় পড়েছিলেন। শিল্পা শেঠি সেখানে হাসপাতালে যাওয়ার পর পাপারাজ্জিরা তার ছবি তোলার জন্য ব্যস্ত হয়েছিলেন। শিল্পা শেঠি ঘুরে দাঁড়িয়ে তাদের বলেন এটা কি ছবি তোলার কোনো জায়গা? অন্যদিকে টেলপিস বা পুনঃ হিসেবে যে কথাটা বলতে পারি তা হচ্ছে বাংলা ভাষাকে কেন্দ্রীয় সরকার একটি স্বীকৃতি দিয়েছে। বাংলা ভাষা যে স্বীকৃতি পেয়েছে সেই স্বীকৃতি পাওয়া বাংলা ভাষার অনেকদিন আগেই দরকার ছিল। এর ফলে বাংলায় ভাষার বিশ্ববিদ্যালয় বাড়বে, বাংলা পঠন পাঠনে জোর আসবে। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে কেন্দ্র। অশ্বিনী বৈষ্ণব যিনি কেন্দ্রের মন্ত্রী, তিনি ঘোষণা করেছেন এই ঘটনাটি। এই ছিল আজকের news@this week এর খবরাখবর। এবার আমরা যাব sports@this week এ। খেলার খবরের দিকে যে বিষয়টি প্রথমে নজর দেব তা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের টেস্ট। মাত্র 2.5 দিনে কানপুরের শেষ টেস্টে ভারত হোয়াইট ওয়াশ করে দিয়েছে বাংলাদেশকে, এবং বাংলাদেশকে এই হোয়াইট ওয়াশ করার ফলে ভারত এই সিরিজে জয়লাভ করলো তা বলাই বাহুল্য, এবং ভারতের এই জয় নিঃসন্দেহে উল্লেখযোগ্য একটি অগ্রগমন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটার সাকিবুর হাসান তিনি শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেটে খেলবেন কিনা আর সে সম্পর্কে সন্দেহ দেখা যাচ্ছে। সাকিবুর হাসান ছিলেন আওয়ামী লীগের একজন সাংসদ, সেই কারণে মিরপুরে যে বাংলাদেশ পরের ম্যাচটি খেলবে সেখানে তাকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কিঞ্চিত সন্দিহান বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুমান করা হচ্ছে কানপুরে শেষ ম্যাচটি খেলে ফেললেন সাকিবুর হাসান। সাকিবের ইলাস্ট্রিয়াস ক্যারিয়ারে এইভাবে জবনিকা নামাটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। বিরাট কোহলি তিনি
এই কানপুরে ব্যাটিং করার সুবাদে যে রান তুলেছেন তার ফলে 3টি ফরম্যাটে তিনি মোট 27,000 রান তুললেন। সচিন টেন্ডুলকারের রেকর্ড তিনি অতিক্রম করেছেন। সচিন যে রেকর্ড করেছিলেন সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। মোট 594টি ইনিংস খেলে তিনি এই 27,000 রান করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন বিনেশ ফোগাট। তিনি বলেছেন অলিম্পিক চলাকালীন তিনি মোদীর সঙ্গে যখন কথা বলতে চেয়েছিলেন, মোদী তখন তার উপর শর্ত চাপিয়েছিলেন। সেই শর্ত সাপেক্ষে তিনি মোদীর সঙ্গে কথা বলতে চান। তিনি বলেন দেশের এক চ্যাম্পিয়ন ক্রীড়াবিদ যখন অলিম্পিকে বিপন্ন অবস্থায় রয়েছে সেই সময় মোদী শর্ত চাপিয়ে কথা বলতে চান বিনেশ ফোগাটের সঙ্গে, এটি কোনো মতেই বাঞ্ছনীয় নয়। নরেন্দ্র মোদীর দিক থেকে অবশ্যই এই বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এছাড়া যে খবরটি রয়েছে সেটি হচ্ছে ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রত তিনি ইস্তফা দিয়েছেন। কার্লোস কুয়াদ্রত ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গল এক গভীর শূন্যতা সৃষ্টি হলো। কার্লোস কুয়াদ্রত ডুরান্ড কাপে দলকে গতবার ভালো ফল করিয়েছিলেন, সুপার কাপে ভালো ফল করিয়েছিলেন। সেক্ষেত্রে কার্লোস কুয়াদ্রত হিরোর মর্যাদা পেয়েছিলেন। কদিন আগে ইস্টবেঙ্গলের যে প্রতিষ্ঠা বার্ষিকী তাতে কার্লোস কুয়াদ্রতকে সমাদর করা হয়, কিন্তু সেই কার্লোস কুয়াদ্রত গো ব্যাক ধ্বনি শুনে দেশ ছাড়তে বাধ্য হলেন। কার্লোস কুয়াদ্রত চলে যাওয়ার পর কে হবেন ইস্টবেঙ্গল দলের কোচ তাই নিয়ে কিঞ্চিত সন্দেহের অবকাশ রয়েছে। লোপেজ অ্যান্তোনিও হাবাসকে দল নেবার জন্য চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল, কিন্তু হাবাস জানিয়ে দিয়েছেন ইন্টার কাশি তিনি ছাড়তে চান না এখন, বা ইন্টার কাশিও তাকে ছাড়তে চান না। সেই কারণে হাবাসের পক্ষে কোচ হওয়ার সম্ভাবনা কম। ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ হিসেবে রোকার নাম অবশ্যই শোনা যাচ্ছে। এই ছিল sports@this week-এর খবর এবং news@this week আপনারা দেখলেন। এই ছিল এই সপ্তাহের সেরা খবরগুলি।